সোশ্যাল মিডিয়ায় ভুল ও অপতথ্য ছড়ানো এবং এআই এর অপব্যবহার নির্বাচন আয়োজনে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই জাতীয় নির্বাচন হবে। খুলনায় নির্বাচন কমিশন ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন সিইসি। শনিবার সকালেই খুলনার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে এবং সামাজিক মাধ্যমে নির্বাচন নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। এটি সুষ্ঠু নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ। একটা ফেসবুকে অপতথ্য দিল বা ভুল তথ্য দিল, একটু যাচাই বাছাই না করে আর 1000 লোকে শেয়ার করে দিল। এটা এই ইলেকশনে এই অ্যাবিউজ অফ এআই, এটা একটা আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। এখন আমরা সিরিয়াসলি উই আর ওয়ার্কিং অন ইট, দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিয়ে কাজ করছি। পিআর পদ্ধতি নিয়ে এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, সংবিধান পরিবর্তন না হলে আগের পদ্ধতিতেই ত্রয়োদশ সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কমিশনের দায়িত্ব হচ্ছে নির্বাচন করে দেওয়া। পলিটিশিয়ানরা ঠিক করেন কনস্টিটিউশন কি হবে, আইন কি হবে, তারা ঠিক করেন। যেদিন কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে, যে পদ্ধতি ডিফারেন্ট হবে, আমরা তো উই আর গাইডেড বাই দ্য কনস্টিটিউশন অ্যান্ড দি এক্সিস্টিং ল। কারণ ওই কনস্টিটিউশন না বদলানো পর্যন্ত বা আইন না বদলানো পর্যন্ত আমরা তো আগের নিয়মেই প্রস্তুতি নিবই। এনসিপির প্রত্যাশিত শাপলা প্রতীকের বিষয়ে সিইসি বলেন, রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে এ বিষয়ে সিদ্ধান্ত হবে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাব্বির আহমেদ। জনাব সাব্বির আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই যে বিষয়টি জানতে চাই, সোশ্যাল মিডিয়ার ভুয়া তথ্য এবং এআই এর অপব্যবহার নির্বাচনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সিইসি। তার এই পর্যবেক্ষণের সঙ্গে আপনার বিশ্লেষণ কি? আমি মনে করি যে নির্বাচনের জন্য অনেক ধরনের চ্যালেঞ্জ আছে, তার মধ্যে এইটা একটা বড় চ্যালেঞ্জ, এবং বিশেষ করে সামনের নির্বাচনে এই চ্যালেঞ্জটা বড় করেই আমাদের সামনে আসবে। এখানে আমাদের মনে রাখা দরকার যে এআই এর চ্যালেঞ্জটা শুধুমাত্র যে দেশের ভিতর থেকে আসবে তা না, বাইরের যারা ব্লগার, যারা ইউটিউবার, তারাও কিন্তু এই এক ধরনের মিস ইনফরমেশন বা ডিস ইনফরমেশন নিয়ে তারাও নিজেদেরকে নিয়োজিত করবে। সুতরাং এটা একটা বড় ধরনের চ্যালেঞ্জ, কিন্তু এটা যথার্থ অর্থেই নির্বাচন কমিশন এটাকে আইডেন্টিফাই করেছেন, এবং এই অপতথ্য বা ভুল তথ্যের মাধ্যমে বিশেষ করে নির্বাচনে ভোটারদের চয়েসটাকে ম্যানিপুলেট করা, এইটা একটা বড় ধরনের সমস্যা। এটা যে শুধু বাংলাদেশের সমস্যা তাই নয়, সারা পৃথিবীতে এখন বিশেষ করে ভোটের সময় ভোটারদের বিহেভিয়ারকে প্রভাবিত করছে এই নানান ধরনের প্রোপাগান্ডা। তো এই প্রোপাগান্ডাকে যথাযথভাবে মোকাবেলার জন্য অবশ্যই ইলেকশন কমিশনকে ভাবতে হবে, এবং সেই জন্য ইলেকশন কমিশনের দরকার হবে একটা বিশেষজ্ঞ টিম তৈরি করা, যেখানে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সবাই থাকবেন বলে আমি আশা করছি। এবং দেশেও রেগুলেটরি মেকানিজমকে শক্তিশালী না করলে কিন্তু আপনার এই নির্বাচনে এআই এর ব্যবহার আপনার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে পারে। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আপনার এই ভোটারদের যে পার্সোনাল ইনফরমেশন, ভোটারদের পার্সোনাল আইডেন্টিটি, এটা নিয়ে কিন্তু বিগত সরকারের সময় একটা সমস্যা হয়েছিল যে নির্বাচন কমিশনের কাছ থেকে ভোটারদের তথ্যগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয়েছিল, এবং আমরা পত্রিকার মাধ্যমে জেনেছি, এবং ভোটারদের যে প্রাইভেট তথ্য, এই তথ্যগুলো পর্যন্ত আপনার হ্যাকড হয়ে গিয়েছিল আপনার এই ইলেকশন কমিশন থেকে। সুতরাং একটা তৎপরতা তো থাকবেই, বিশেষ করে ভোটারদের তথ্যগুলোকে লিক করার ব্যাপারে। আবার একটা প্রোপাগান্ডার দিক, যেটা আমি বললাম, সব মিলিয়ে এটা আসলেই একটা বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের নির্বাচনটাকে সুষ্ঠুভাবে করার জন্য। এবং এই বিষয়ে আমি মনে করি যে নির্বাচন কমিশন যথাসময়ে যথা উদ্যোগী গ্রহণ করবে। নির্বাচন ব্যবস্থায় মানুষের আস্থা ফেরানোর কথাও বলা হচ্ছে। সেক্ষেত্রে মানুষের উপর আস্থা ফেরাতে এবং ভুয়া তথ্যের প্রচার রোধে রাজনৈতিক দলগুলোর কি ভূমিকা রাখা উচিত?
এটা আমার আমার মনে হয় যে এই নির্বাচনকে সামনে রেখেও একটা কোড অফ কন্ডাক্ট হবে, নির্বাচনী আচরণ বিধি হবে, এবং সেই নির্বাচন আচরণ বিধি মেনে চলা সব রাজনৈতিক দলের জন্য এটা বাধ্যতামূলক হবে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমি ধরে নিচ্ছি যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না, সুতরাং এই নির্বাচন নিয়ে কিন্তু একটা শুরু থেকে একটা এটার বৈধতা নিয়ে একটা প্রশ্ন থাকবে। এরপরে যদি বাড়তি যদি এই আপনার এই অপতথ্য বা ভুল প্রচার প্রপাগান্ডা এসব হয়, তখন কিন্তু এই নির্বাচনের বৈধতা নিয়ে আরো প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং সকল রাজনৈতিক দলের তাদের নিজেদের সেন্স অফ রেসপন্সিবিলিটির জায়গা থেকেও তাদেরকে এই একটা জায়গায় একমত হতে হবে যে আমরা কোনো অবস্থায় যে নির্বাচনী আচরণ বিধি, এই আচরণ বিধি আমরা কেউ লঙ্ঘন করব না। আমি একটা কথা বলিনি যে কোনো নির্বাচনকে আপনি ফ্রি ফেয়ার করতে পারবেন না যদি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে ঐক্যমত্য না থাকে। মানে আপনি যত ধরনের মেকানিজম, যত ধরনের আইন কানুনই আপনি করেন না কেন, যদি রাজনৈতিক দলগুলো পজিটিভলি বিহেভ না করে, তাহলে নির্বাচন ফ্রি ফেয়ার করা সম্ভব না বলে আমি মনে করি। আরেকটি বিষয় আপনার কাছে একটু জানতে চাই, নির্বাচন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে কমিশন এবং মূলধারার গণমাধ্যমগুলোকে কি ভূমিকা নেওয়া উচিত এই ক্ষেত্রে? মানে এই ক্ষেত্রে আমি মনে করি যে মানে নির্বাচন কমিশনকে নির্বাচনকে সামনে রেখে তাদের অবশ্যই একটা মিডিয়া সেল অবশ্যই থাকবে। আমি বিশ্বাস করি তাদের একটা মিডিয়া সেল থাকবে, এবং এখানে যে মানে প্রধান মিডিয়াগুলো যারা মূলত নির্বাচন সেলটা বিট করে, এরকম বহু ধরনের মিডিয়া আছে, তো তাদেরকে নিয়ে যদি একটা মিডিয়া সেল গঠন করা হয় এবং তাদের সাথে সহযোগিতার মাধ্যমে তাদেরকে যদি ফ্রিডম দেওয়া হয় যে আপনারা নির্বাচনের যত ধরনের যে অনিয়ম বা ইরেগুলারিটিস যদি তারা দেখে, তারা যেন যথাযথভাবে সেই রিপোর্টিংটা করে এবং সেটা যেন নির্বাচন কমিশন কেউ অবহিত করে। সুতরাং এটাও নির্বাচন মানে আমি মনে করি যে সুষ্ঠু নির্বাচন করতে হলে সব পক্ষের সহযোগিতা জরুরি। শুধু রাজনৈতিক দল হলেই হবে তাও না, আপনার মিডিয়ার ভূমিকাটাও, সহযোগী ভূমিকাটাও খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। আরেকটি বিষয় একটু ছোট করে আপনার কাছে জানতে চাই যে সিইসি বলেছেন যে সংবিধান যদি পরিবর্তন না হয় তাহলে পিআর পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয়, আগের পদ্ধতিতেই আমাদের নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এই ক্ষেত্রে আপনার মতামত কি? আমার মনে হয় নির্বাচন কমিশনার যে বক্তব্যটি দিয়েছেন এটি যথাযথ বক্তব্য। কারণ আপনি পিআর হলো একটা মৌলিক বিষয়, এটা আপনার সংবিধান পরিবর্তনের মাধ্যমে এটাকে বাস্তবায়ন করতে হবে। আবার পিআর হচ্ছে যে উচ্চ কক্ষের জন্য এটা প্রয়োগ করা হবে, সুতরাং আগে তো আপনার উচ্চ কক্ষ তৈরি করতে হবে। তো আমার মনে হচ্ছে যে এই ধরনের মৌলিক রিফর্মস গুলো কিন্তু এইবারের নির্বাচনের আগেই হয়ে যাবে, এটা আমি মনে করছি না। সুতরাং আমাদের এই নির্বাচনটা আগের ব্যবস্থাতেই সম্ভবত করতে হবে। এই নির্বাচনে আমরা উচ্চ কক্ষ হয়তো পারবো না, আমরা পিআর তো যেতেই পারবো না, উচ্চ কক্ষ না হলে তো পিআর এর প্রশ্নই আসে না। সুতরাং উনি বাস্তবধর্মী কথাই বলেছেন, যেটা উনি সম্ভাবনা দেখছেন, যেটা হতে যাচ্ছে সম্ভবত সেই বিষয়টাই তিনি ইঙ্গিত করেছেন। আমি মনে করি যে উনি যথাযথই বলেছেন এ বিষয়ে। অধ্যাপক সাবির আহমেদ, আশা করি আপনার এই পরামর্শগুলো আমাদের আগামী একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে অবশ্যই কাজে লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সহিংসতা কমাতে জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের ব্যবহার বাদ দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদও জানিয়েছেন তারা। বলেন, বর্তমান পরিস্থিতিতে আগে স্থানীয় নির্বাচন হলে জাতীয় নির্বাচন করা কঠিন হয়ে পড়বে। 10 বছর আগে নিবন্ধিত রাজনৈতিক দলের পরিচয় ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের নিয়ম করেছিল ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার। অন্তর্বর্তী সরকার তা বাতিল করেছে। নতুন নিয়ম কার্যকর করতে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সিটি কর্পোরেশন আইন সংশোধনের প্রস্তাবে সম্মতি দিয়েছে উপদেষ্টা পরিষদ। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বৃহস্পতিবার দুপুরে এসব তথ্য জানান।
এদিকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হবে কিনা তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে চলছে বিতর্ক। এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যকে প্রাধান্য দেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার উপদেষ্টা। নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক সমাজে বিভেদ এবং সহিংসতা বাড়ায়। তাই নির্দলীয় স্থানীয় নির্বাচনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। একটা খুব ভালো দিক, এটা নির্বাচনী সংস্কার ব্যবস্থাপনা কমিশনেরও এটা সুপারিশ ছিল। কর্মী যখন ওই যে প্রতীকটা পেয়ে যায়, একটা বড় দলের প্রতীক, এবং সেই প্রতীকে নমিনেশন দেয় বা সভাপতি বা সাধারণ সম্পাদক ওই লেভেলের, তখন তারা না সেটাকে অনেক বেশি মাসেল পাওয়ারটা তাদের অনেক বেশি শক্তিশালী হয়ে উঠছিল। সার্বিকভাবে নির্বাচনের পরিবেশ উৎসব মুখর রাখার তাগিদ বিশেষজ্ঞদের। শুধুমাত্র প্রতীক বাদ দেওয়াই কিন্তু সবশেষ কথা নয়। এখানে কিন্তু স্থানীয় নির্বাচনে যে পেশি শক্তির যে প্রভাবটা থাকে এবং লোকাল এলিটদের যে প্রভাবটা থাকে, এগুলো কিন্তু দূর করতে হবে। এই পরিস্থিতিতে সংসদ নির্বাচনটা পরে এবং স্থানীয় নির্বাচন আগে হলে আমি মনে করি সরকার দুর্বল হয়ে যেতে পারে, সহিংসতা বেড়ে যেতে পারে এবং সংসদ নির্বাচনটা দেরি হয়ে যেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে এমপি প্রার্থীরা ভোটের জন্য জনগণ নয়, নির্ভর করবে স্থানীয় জনপ্রতিনিধিদের পেশি শক্তির উপর। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকজন ব্যক্তিকে বিদেশ থেকে ভাড়া করে এনে দেশ চালানো যায় না, এজন্য জনগণের প্রতিনিধি নির্বাচন প্রয়োজন বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে ভয়াবহ সংকট চলছে, রাজনৈতিক ও অর্থনৈতিক শূন্যতা তৈরি হয়েছে, চেষ্টা চলছে গণতন্ত্রে উত্তরণের। তবে রাতারাতি সংস্কার হয় না, কয়েকটি বৈঠক করে এটা সম্ভব না, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার করতে হবে। পরে মির্জা ফখরুল আরও বলেন, পিআর পদ্ধতির নির্বাচন সম্পর্কে সাধারণ মানুষ জানে না, তারা চায় ভোট যাকে দেয়া হবে তিনিই হবেন প্রতিনিধি। এ সময় দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, পত্রিকা খুলে বিভিন্ন ধরনের খবর আসে যা বিএনপির রাজনীতির সঙ্গে যায় না, দলের কর্মীদের অবশ্যই সৎ হতে হবে। নির্বাচন না হলে আমি প্রতিনিধি নির্বাচন করবো কি করে? আর প্রতিনিধি নির্বাচনে না হলে সে পার্লামেন্টে যাবে কি করে? আর পার্লামেন্টে না গেলে জনগণের শাসনটা প্রতিষ্ঠিত হবে কোত্থেকে? কয়েকজন ব্যক্তিকে দেশ বিদেশ থেকে ভাড়া করে নিয়ে এসে কি দেশ চালানো যায়? যায় না। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ শিশু জারিফের পর মাসুমা নামের আরও এক নারী মারা গেছেন। এই নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। সকাল ১০টা ১৫ দিকে মাসুমা মারা যান, তার শরীরের ৯০% পুড়ে গিয়েছিল। এর আগে সকাল ৯টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু জারিফ, তার শরীরের ৪০% দগ্ধ হয়েছিল। গতকাল শুক্রবার আয়মান ও মাকিন নামের আরও ২ শিক্ষার্থীর মৃত্যু হয়। এদিকে বার্ন ইনস্টিটিউটে ভর্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালক। এছাড়া সুস্থ ১৫ জনকে আজ থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। একটা ফোন পাই আননোন নাম্বারে যে আপনার ছেলে খুবই অসুস্থ, ওদের স্কুলে বিমান ক্রাশ করছে, আপনি জাপান শিনচিং হসপিটালে সি ইউনিটে আসেন, ও আইসিইউতে আছে। দাফনটা ঢাকাতেই করি, ১২ নম্বর সেক্টরের। এটা কি ওর মার ইচ্ছা, মা এবং ওর বোনের ইচ্ছা। এ নিয়ে আরও জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, এর আগে আপনি জানিয়েছিলেন যে দুপুর ২টায় চিকিৎসাধীন সকলের বিষয়ে চিকিৎসকদের সার্বিক বিষয়ে ব্রিফিংয়ের কথা রয়েছে, সে ব্রিফিং সম্পূর্ণ হয়েছে কিনা, আর আজও তো ২ জনের মৃত্যু হলো, তাদের এখন পরবর্তী কার্যক্রম কী হবে, সবশেষ যারা চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থার কি তথ্য জানা গেছে? সবশেষ যারা এখানে ভর্তি হয়েছেন, সবশেষ তথ্য যেটা আগে দেই সেটা ভর্তি হয়েছেন, তাদের ভিতরে আমরা কথা বলেছি এখানকার পরিচালক এবং আবাসিক সার্জনের সাথে। উনি জানিয়েছেন অন্তত ৬ জনের অবস্থা খুবই গুরুতর।
তাদের অবস্থা একবার ভালো হচ্ছে আবার খারাপ হচ্ছে, এই বিষয় নিয়ে জানিয়েছে। উনি স্পেসিফিক নাম্বারটা হয়তো পরে জানানো যাবে। বলে 6 জনের কথা বলছেন যারা আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তাদের অবস্থা খুবই খারাপ। আপনি জানেন যে আজকে ইতিমধ্যে কিন্তু 5 দিন পার হয়ে 6 দিনের মধ্যে পড়েছে। সে কারণে এই যে বার্নের রোগী, তাদের এখন সার্ভাইভাল রেট বা বেঁচে থাকার আশা খুবই কম। এখন আমরা এই ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন বলে বলছেন। এখানে 2টার সময়, 2টা না আসলে 2টার পরবর্তী সময় আফটার 2 PM এরকম একটি ব্রিফিংয়ের কথা ছিল। তো আমরা একটু আগে যোগাযোগ করেছি। তো এখানকার পরিচালক জানিয়েছেন যে ওনার শেষ মুহূর্তে কাগজপত্র গোছাচ্ছেন, হয়তো একটু পরে ব্রিফিং শুরু হবে। আমরা ওই যেখানে ব্রিফিং স্পট আছে ওই স্পটেই এখন আছি। এখানে এখনো পর্যন্ত যে 2 জন মারা গেছেন আজকে, জাইফ এবং মাসুমা দুজনের মরদেহ তাদের স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। জাইফের স্বজনদের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি, ওনার বার্ন ছিল 38%। উনি 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন, বয়স 13। ওনাকে প্রথম দিন অর্থাৎ যেদিন ঘটনা ঘটে সোমবার দিন এখানে যখন আসার কথা ছিল, আসছিলেন, তখন এই বার্ন ইনস্টিটিউটে ওনারা জায়গা পান নাই। পরবর্তীতে ওনারা ঢাকা মেডিকেলে 1 রাত রাখার পরে পরের দিন এখানে এসছিলেন এবং এখানে আসার পরে ওনার চিকিৎসা শুরু হয়। এবং জাইফের কাজিন বলছিলেন যে গতকালকে প্রথম 3 দিন তার সাথে কথা হয়েছিল, গতকালকে অবস্থা ভালোর দিকে ছিলেন, ডাক্তাররা আশাবাদী ছিল এবং গতকালকে রাতে সে একবার পানি খেতেও চেয়েছিল। কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে তার অবস্থা অবনতি হওয়ার পরে সকাল 9:10 এখানকার যে চিকিৎসক আছেন ওনারা তাকে মৃত ঘোষণা করেন। এরপরে মাসুমার বিষয়েও আসলে কোনো আশা তেমন ছিল না, কারণ ওনার 90% বার্ন ছিল। ওনার বাড়ি ভোলার বোরহানউদ্দিনে। উনি এখানকার আয়া হিসেবে মাইলস্টোন স্কুলে কাজ করতেন। ওনার স্বামীর সাথে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল। মাসুমার আবার 2 সন্তান, একজন ক্লাস 6-এ পড়েন, আরেকজন ছোট। তো উনি 90% বার্ন হওয়ার পরে সেনাবাহিনীর সহায়তায় মাসুমার যে আহত অবস্থায় এখানে ভর্তি হন। আজকে সকাল 10:15 এইখানকার ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। ওনার যেহেতু 90% বার্ন ছিল এবং উনি সবচেয়ে ক্রিটিক্যাল রোগীদের একজন ছিলেন, সেজন্য এখানে আর এটা ওনাকে বাঁচানো সম্ভব হয়নি। আমরা যতটুকু জেনেছি, জাইফের যে আবাদ আসর জাইফের জানাজা হবে মিরপুর উত্তরাতে, আর মাসুমার জানাজা হবে ভোলার বোরহানউদ্দিনে। এখান থেকে 1টার পরবর্তী সময় লাশবাহী যে ফ্রিজার ভ্যান সেটি রওনা হয়েছে। ও ভোলা বোরহানউদ্দিন পৌঁছানোর পরে ওনার জানাজা হবে এবং দাফন হবে। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আরাফাতুর রহমান। খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফ ও জেএসএস এর কর্মীদের মধ্যে সংঘর্ষে 4 জন মারা গেছেন। রাতে দীঘিনালার সিন্ধু কারবারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। দীঘিনালা থানার ওসি জানান, আধিপত্য বিস্তার নিয়ে শুক্রবার রাত 8:30টার দিকে সংঘর্ষে জড়ায় ইউপিডিএফ ও জেএসএস। এ সময় তাদের মধ্যে গুলি বিনিময় হয়। হামলায় অংশ নেয় ইউপিডিএফ কমান্ডার বিপ্লব চাকমা ও জেএসএস কমান্ডার জয়দেব চাকমার নেতৃত্বে 70 থেকে 80 জন। গোলাগুলিতে নিহত হন 4 জন। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি, তবে সংঘর্ষে জড়িত থাকার কথা অস্বীকার করেছে ইউপিডিএফ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির বিনিময় গতকালকে রাত 8:30টার দিকে। তার পরবর্তীতে সেখানে 4 জন নিহত হয়। লাশ তারাই নিয়ে গেছে, লাশ আমরা পাই নাই, নাম ঠিকানা আমরা পাই নাই। ফেনীর পরশুরামে নিহত বাংলাদেশি নাগরিক লিটনের মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। 21 ঘণ্টা পর শুক্রবার রাত 9টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় তার মরদেহ হস্তান্তর করে। এ সময় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহমদ ছেলের মরদেহ গ্রহণ করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ফেনীর পরশুরাম সীমান্তের কাছে যান লিটন, মিল্লাত ও আফসার। এ সময় তাদের লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে গুরুতর আহত অবস্থায় মিল্লাত ও আফসারকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিল্লাত। কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে থাকলে যথাযথ প্রক্রিয়ায় তাদের গ্রহণ করা হবে, কিন্তু ভারতে থাকা রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করা হবে না, এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
দুপুরে নারায়ণগঞ্জে তিনি বলেন, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সরকার প্রতিবাদ জানিয়ে আসছে। থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে উদ্ধারের জন্য ব্যাপকভাবে অভিযান চালানো হচ্ছে। এ সময় গণঅভ্যুত্থানের মামলায় নিরপরাধ ব্যক্তিদের হয়রানি এড়াতে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযোগপত্র দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যারা বাংলাদেশী নাগরিক ওখানে আছেন তাদের তো আমাদের নিতে হবে। আপনি হয়তো 10 বছর হোক বা 20 বছর হোক, যদি আপনি ওখানে যেয়ে থাকেন, বাট আপনি যদি আমাকে বাংলাদেশি নিয়ে থাকেন, বাট যারা রোহিঙ্গা তাদের আমরা অ্যাকসেপ্ট করতেছি না, রোহিঙ্গাদের আমরা ওখানে ফেরত পাঠিয়ে দিচ্ছি। তারপরে আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি, জোয়ারের পানিতে প্লাবিত কয়েকটি জেলার নিচু এলাকা। গাজীপুরের কালিয়াকৈরে নৌকাডুবিতে একজনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ 2 জন। সাগরে লঘুচাপের প্রভাবে বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে কয়েক জেলার নিচু এলাকা। এতে দুর্ভোগে পড়েন স্থানীয়রা। সকাল থেকেই বরিশালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। নদীতে ভাটা চলেও বিকেলের পর জোয়ারে আবারও নিচু এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা স্থানীয়দের। এদিকে আগামীকালও বরিশালে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টির অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পটুয়াখালীতেও থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত রয়েছে। জোয়ারে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। এছাড়া চাঁদপুরে নিম্নচাপের প্রভাবে মেঘনায় পানি বেড়েছে। এতে জেলার হাইমচরের 4 ইউনিয়নে জোয়ারের পানি ঢুকে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এমনিতেই আমাদের এই অঞ্চলে নিম্নাঞ্চলে প্লাবিত হয়েছে এবং অনেক ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। যখন পানি নামে ঘর কাদা কাদা হয়ে যায়, এই পানিগুলো আমাদের কাঁচান লাগে, মালামাল নিচে থাকলে এগুলো ভিজে যায়, এগুলো উঠাইতে পারি। গত 24 ঘন্টায় বরিশাল আবহাওয়া অফিস 24.2 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। নিম্নচাপটা অতিক্রম অলরেডি স্থলভাগ অতিক্রম করেছে, কিন্তু এর প্রভাবটা থাকবে এবং বৃষ্টিপাত আজকে রাত্রে এবং আগামীকালকেও কিছু পরিমাণ থাকতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি মধ্যরাতে ভারতের ঝাড়খণ্ডে অবস্থান করছিল। এটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর প্রভাবে সাগরে এখনও বায়ুচাপের তারতম্যের আধিক্য রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোয় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া উপকূলীয় 15 জেলায় 3 থেকে 4 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। সমুদ্র বন্দরগুলোয় 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও নদী বন্দরগুলোয় রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। শুক্রবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় কক্সবাজারে 73 মিলিমিটার। গাজীপুরের কালিয়াকৈরে মকশবিলে নৌকা উল্টে 3 জন নিখোঁজের ঘটনায় রফিকুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকালে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, সকালে দ্বিতীয় দিনের মতো মকশবিলে উদ্ধার কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। এ সময় নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহের সন্ধান পান তারা। অপর 2 জনকে উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে শুক্রবার বিকেলে সুরিচালা থেকে মকশবিলে পিকনিকের নৌকা নিয়ে ঘুরতে যান 5 বন্ধু। এক পর্যায়ে তাদের বহনকারী নৌকাটি প্রচণ্ড বাতাসে উল্টে গেলে পানিতে পড়ে যান তারা। এ সময় 2 বন্ধু সাকিব হোসেন ও আরাফাত সাঁতরে তীরে উঠতে পারলেও অপর 3 জন পানিতে ডুবে যায়। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এবং এডিস মশার প্রজনন স্থল ধ্বংসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চালাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকাল থেকে অঞ্চল 7-এর 71 ও 72 নং ওয়ার্ডে চলছে এই কার্যক্রম। অভিযানে প্রায় 6 শতাধিক পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মী অংশ নিয়েছে। তাদের সহায়তা করছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের সদস্যরা। অভিযানের পাশাপাশি সকালে ডেঙ্গু সচেতনতায় শোভাযাত্রারও আয়োজন করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদি জানান, টানা বিশেষ অভিযানের কারণে এখনও ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
পরে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বলেন, ডেঙ্গু রোগীদের বেশিরভাগই ঢাকার বাইরের। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরেও পর্যাপ্ত তথ্য রয়েছে বলে উল্লেখ করেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় আমরা গত এই অভিযান পরিচালনার আগে লক্ষ্য করেছি যে অনেক জায়গায় ডেঙ্গু, চিকুনগুনিয়া বিভিন্ন ধরনের এই সিজনাল অসুখগুলোতে আক্রান্ত ছিল। এখন কিন্তু এটা অনেকটাই কমে এসেছে। আমরা এই ডেঙ্গুকে নিয়ন্ত্রণে রাখার জন্যই আমরা মূলত এই বিশেষ প্রোগ্রাম শুরু করেছি। আমরা ক্রমান্বয়ে আমরা সকল অঞ্চলে এই বিশেষ অভিযান শেষ করব, শেষ করে আবার নতুন করে আবার আমাদের জোন 1 থেকে আবার শুরু করব। চুয়াডাঙ্গা পৌর এলাকার ফুটপাত এখন বিভিন্ন দোকানি ও ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে। ফলে ফুটপাত দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করতে পারছে না পথচারীরা। ঝুঁকি নিয়ে মূল সড়কে চলাচল করতে হচ্ছে তাদের। এদিকে একদিকে বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি, অন্যদিকে সড়কে সৃষ্টি হচ্ছে যানজট। চুয়াডাঙ্গা শহরের সরকারি কলেজ এলাকা, পথচারীদের চলাচলের ফুটপাত দখল করে বসানো হয়েছে ভ্রাম্যমাণ দোকান। একই চিত্র শহরের প্রধান ডাকঘরের সামনের সড়কের ফুটপাতেরও। পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। শহরের অনেক জায়গায় স্থায়ী দোকানের মালামালও রাখা হচ্ছে ফুটপাতে। জায়গা না পেয়ে মূল সড়ক দিয়ে হাঁটতে হয় পথচারীদের। চুয়াডাঙ্গা শহরে যে জায়গায় যাবেন না কেন আপনি দেখবেন ফুটপাত বেদখল হয়ে আছে, লোকজন হাঁটাচলা ঠিক মতো করতে পারছে না। এটা আমাদের যারা পথচারী আমাদের জন্য খুবই সমস্যা। এতে অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো রকম দুর্ঘটনা যখন তখন হতে পারে। পৌর কর্তৃপক্ষ বলছে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে স্থানান্তর করার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা হয়তো অচিরেই এই কাজটা সম্পন্ন করতে পারলে আমার চুয়াডাঙ্গা পৌরবাসী ফুটপাত মুক্ত হতে পারবে এবং তারা সহজেই ফুটপাত দিয়ে সহজেই চলাচল করতে পারবে। স্থানীয়দের অভিযোগ, মাঝে মধ্যে লোক দেখানো উচ্ছেদ অভিযান চললেও অবস্থার পরিবর্তন হচ্ছে না। ফুটপাত দখলমুক্ত করতে কার্যকর পদক্ষেপের দাবি তাদের। ফুটপাতটা মুক্ত করলে আমাদের দুর্ঘটনা থেকেও আমরা এড়াবো এবং মানুষ চলাচলে স্বস্তি পাবে। জ্যামের জন্য এই আশপাশের ফুটপাতের দোকানগুলো না থাকা আমাদের জন্য ভালো এবং সবার জন্যই ভালো আর কি। চুয়াডাঙ্গা পৌর এলাকার 4 কিলোমিটার সড়কে ফুটপাতে অবৈধ স্থাপনা রয়েছে 3 শতাধিক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরে আওয়ামী লীগ সরকারের আমলে তৈরি আশ্রয়ণ প্রকল্পের বেশিরভাগ ঘরই বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। খালি পড়ে আছে বেশিরভাগ ঘর। এছাড়াও এসব বাড়ি হস্তান্তরে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ করেছেন গৃহহীনরা। নাটোরে গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে বাড়ি তৈরি করে দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তবে অল্প দিনের মধ্যেই বসবাসের অনুপযোগী হয়ে পড়ে বেশিরভাগ ঘর। নিম্নমানের উপকরণ দিয়ে এসব বাড়ি তৈরি করায় ফাটল ধরেছে দেয়ালে, খুলে পড়ছে টিনের চালা। টিউবওয়েল দেয়া হলেও পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতা। ওয়াল ফেটে যাচ্ছে, মাইজা ফেটে যাচ্ছে, আপনার বাথরুমের যে ওয়ালগুলা দিছে ওগুলা ফেটে যাচ্ছে। হাত দিলে মনে করেন যে বালু এমনিতেই খসে খসে পড়ে যাচ্ছে। এমন সিস্টেমের ঘর দিছে, আমরা যে পানি গড়াবো সে পানি গড়ানোর মতন পরিস্থিতি নেই। এক জমিত গেলে জমিওয়ালারা গালাগালি করে, আমরা পানি কোন জায়গায় রাখবো। সদর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের 100 বাড়ির মধ্যে মাত্র 30 থেকে 32টি ব্যবহৃত হলেও বাকিগুলো তালাবদ্ধ। গৃহহীনদের জন্য তৈরি করা এসব ঘর বরাদ্দে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ আছে। তারা আত্মীয় স্বজন যারা আছে বা আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে আছে তারা কি ঘরটা পাইছে। এবং এমন অবস্থা হয়েছে এখন আপনার হচ্ছে ঘরগুলা লোক তো নাই, প্লাস হচ্ছে বন্ধ হয়ে আছে ঘরগুলা। যারা ঘর পাওয়ার যোগ্য না, ঘর বাড়ি ছিল তাদেরকে ঘর দেওয়া হয়েছে, আর যারা গরিব মানুষ তাদেরকে ঘর দেওয়া কিন্তু হয় নাই। নির্মাণ ও হস্তান্তরের পরই আশ্রয়ণ প্রকল্পের এসব ঘরের দুরবস্থা নিয়ে তৈরি হয় সমালোচনা। বিষয়টি অজানা নয় জেলা প্রশাসনেরও। আমরা প্রতি মাসেই এই জেলা আশ্রয়ণ কমিটির মিটিংগুলো করে থাকি এবং সেখানে সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্টগুলো কাজ করে, যেমন জনস্বাস্থ্য, বিআরডিবি, শিক্ষা সহ অন্যান্য যে দপ্তরগুলো, তারা প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দেয়। যদি কোনো সমস্যা থেকে থাকে সেই ডিপার্টমেন্টগুলোর মাধ্যমে আমরা এটি রেগুলার সলভ করে থাকি। নাটোরের 7টি উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের বাড়ির সংখ্যা 5619টি। এর মধ্যে বেশিরভাগই অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
যারা শিপ ব্রেকিং ইয়ার্ডের গ্রিন সনদ নিতে পারেনি তাদের ব্যবসা গুটিয়ে নিতে হবে বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ডে কেএসআরএম শিপ ব্রেকিং ইয়ার্ডের জাহাজ পুনঃপ্রক্রিয়াজাত কার্যক্রম পরিদর্শন শেষে তিনি বলেন, হংকং কনভেনশন নীতি অনুসরণ করায় চট্টগ্রামের 16টি শিপ ব্রেকিং ইয়ার্ড গ্রিন শিপইয়ার্ড সনদ পেয়েছে। পাইপলাইনে আছে আরও কয়েকটি, তবে বেশিরভাগ ইয়ার্ড এখনও অনুসরণ করতে পারেনি নিয়মনীতি। বিষয়টি সহজতর করতে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে বলেও ব্যবসায়ীদের আশ্বস্ত করেন উপদেষ্টা। এ সময় আয় বাড়াতে শিপিং কর্পোরেশনের জন্য আরও 3টি জাহাজ কেনা হচ্ছে জানান তিনি। এর আগে সকালে শিপইয়ার্ড কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন তারা। এ সময় তারা খাতের নানা সমস্যার কথা উপদেষ্টার কাছে তুলে ধরেন। ইয়ার্ড হতে পারবেন না, আনফর্চুনেটলি তাদেরকে এই ব্যবসা থেকে গুটিয়ে নিয়ে যেতে হবে। কাজেই যদিও জুন মাস চলে গেছে, তবুও হয়তো আমরা আইএমও থেকে একটা এক্সটেনশন নিতে পারি, সেটাও 3 থেকে 6 মাসের বেশি হবে না। সিরাজগঞ্জের রায়গঞ্জে আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরি। প্রায় প্রতি রাতেই উপজেলার কোথাও না কোথাও চুরি হচ্ছে গরু। এতে আতঙ্কে খামারিরা। চুরি হওয়া গরু উদ্ধারে পুলিশকে সেভাবে পাশে পাচ্ছেন না বলে অভিযোগ খামারিদের। 12 জুলাই রাতে রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের শফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে 6টি এবং আনোয়ার হোসেনের গোয়ালঘর থেকে 4টি গরু চুরি হয়। রায়গঞ্জ উপজেলায় 1 মাসে 43টি গরু চুরির ঘটনা ঘটেছে। একের পর এক এমন ঘটনায় আতঙ্কে খামারিরা। আমার এই মামার বাড়ি থেকে 6টা গরু চুরি হয়ে গেছে, তো আমরা এলাকার মানুষ খুবই আতঙ্কের মধ্যে আছি। পার্শ্ববর্তী গ্রামে এটা চুরি হওয়ার প্রায় 1 মাস পরেই পার্শ্ববর্তী গ্রামে ওখানে প্রায় 8টা গরুর মতো চুরি হয়েছে। চুরি হওয়া গরু উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীকে সেভাবে পাশে পাচ্ছেন না বলে অভিযোগ করেন স্থানীয়রা। 5টা গরু 2টো মোষ চুরি হয়ে গেল। আমরা খোঁজাখুঁজি করলাম এবং পুলিশে আসলো, ডিপিও আসলো। সে ধরে নিয়ে রাত 9টায় ধরে নিয়ে পরের দিন টাকা টুকা নিয়ে ছেড়ে দিছে। না পারে আমরা থানা মামলাও দিই নাই যে বাস হবে, যে এ দেশের বিচার নাই। তবে পুলিশ বলছে গরু চুরি ঠেকাতে এলাকাবাসীকে নিয়ে রাত জেগে পাহারা দেওয়ার পাশাপাশি নেওয়া হয়েছে নানা উদ্যোগ। প্রতিটা পয়েন্টে বাসকলের ব্যবস্থা করা হয়েছে এবং রাত্রি 12টা থেকে ভোর 5টা পর্যন্ত পাহারা জোরদার করা আছে। আশা করি আর কোনো ঘটনা ঘটবে না। আর যে চুরি গরুগুলো গেছে সেগুলো আমরা উদ্ধারের জোর অভিযান চলছে। রায়গঞ্জ উপজেলায় মহাসড়ক এবং আন্তজেলা চলাচলের 14টি সংযোগ সড়ক রয়েছে। এতে চোরচক্র গরু চুরি করে সহজেই পালিয়ে যাচ্ছে অন্য জেলায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় বার্ন ইনস্টিটিউটে এই মুহূর্তে ব্রিফিং চলছে, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কিছু বিষয় যেগুলো আছে সেগুলো যা করার দরকার আমরা সেগুলো অনুযায়ী করেছি। কোনো ডিসিশনের কোনো পার্থক্য নাই এবং তাদের সঙ্গে আমরা যে আলোচনা করেছি সেই আলোচনাতে তারা বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের সঙ্গে একমত এবং সম্মিলিত ডিসিশনটাই আমরা আসলে এতক্ষণ ধরে বাস্তবায়ন করলাম। আর আমি খারাপ খবরের সাথে একটা ভালো খবর আমরা বলি, যেটা গতকালকে কিন্তু আমরা বলেছিলাম যে আমরা কিছু পেশেন্ট ডিসচার্জ করবার জন্য প্রস্তুত। আজকে আমরা 2 জন রোগীকে ডিসচার্জের ডিসিশন হয়ে গেছে। সেই 2 জন রোগী আশা করি আমরা কিছুক্ষণের মধ্যেই তাদেরকে ছেড়ে দিব। 2 জনই বাচ্চা। এই হচ্ছে আমাদের কাছে আপডেট। এর সাথে আমরা আরেকটু আপডেট দিব, যেটা আমাদের ক্রিটিক্যাল পেশেন্টের সংখ্যা এই মুহূর্তে 4 জন এবং সিভিয়ার পেশেন্টের সংখ্যা 9 জন। এর বাইরে নতুন করে আপডেট দেওয়ার মতো আমাদের কাছে তেমন কিছু নাই, এটাই আর কি। আইসিইউতে আছে আমাদের 4 জন রোগী। রাইট, তাদের অবস্থাটা কেমন? ক্রিটিক্যাল রোগী, তাদের মধ্যে 1 জন আছে ভেন্টিলেশনে। আইসিইউ রোগীগুলো অবশ্যই ক্রিটিক্যাল রোগী না। 9 জন হচ্ছে সিভিয়ার ক্যাটাগরি, মানে একটু একটু বেটার। আমরা বলি যে ক্রিটিক্যাল যেগুলো সেগুলোর ব্যাপারে আমরা প্রতি মুহূর্তেই আমরা যে কোনো নিউজ পাওয়ার জন্য রেডি থাকি। আমরা সবসময় তাদের ব্যাপারে তাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের সঙ্গে সবসময় কথা বলছি। সবগুলো রোগীর ব্যাপারে আমরা সবসময় কথা বলি, বা ক্রিটিক্যাল রোগীর ব্যাপারে আমরা একেবারে প্রতি মুহূর্তের ভিজিলেন্ট একজন ডাক্তার এবং নার্স সবসময় পাশে দাঁড়াই থাকে। আমি এইভাবে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিতে চাই না, কারণ এগুলো কিছু কিছু জিনিস হচ্ছে যে পেশেন্টের জন্য গোপনীয় বিষয়, এথিক্যাল বিষয়। এগুলো আপনারা এই প্রশ্নগুলোর থেকে এইভাবে জানার চেষ্টা করেন, কারণ আমরা
এভরি ডিটেলস দিতে চাই না, কারণ রোগীর চিকিৎসার স্বার্থেই দিতে চাই না এবং তাদের ব্যক্তিগত সিক্রেসির কারণেই আমরা দিতে চাচ্ছি না। হ্যাঁ, ওইটা আপনি বুঝে দিতে। আর এ ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। আমন্ত্রণ পরের আয়োজনে।